প্রভাত শীতল চোখে পূর্ণতার দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার হাতে এখন দুইটা অপশন পূর্ণ। হয় এই ক্ষুধার্ত মানুষটাকে খাইয়ে দিবে, নয় এই ক্ষুধার্ত মানুষটার হাতে তোমাকে খাবার খেতে হবে। বলো কোনটা করবে, চুজ করো কুইক। পূর্ণতা আশ্চর্যজনকভাবে তাকালো প্রভাতের প্রস্তাব শুনে। যেখানে সে প্রভাতকে দু চোখে সহ্য করতে পারছে না, সেখানে প্রভাতের হাতে খাবার খাওয়া বা প্রভাতকে খাইয়ে দেওয়ার কথা প্রভাত কল্পনা করলো কিভাবে? রাগের চোখ দুটো জল জল করছে পূর্ণতার। দাঁতে দাঁত চেপে বলল, আপনার শখ দেখে আমি জাস্ট আশ্চর্য হচ্ছি। মানুষ এমন অদ্ভুত শখ কিভাবে করে? প্রভাত ডান ভ্রু কুচকালো। কয়েক সেকেন্ড পূর্ণতার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল, শখ? শখ ছাড়া আমার কাছে তো ভিন্ন কিছু মনে হচ্ছে না। প্রভাত মৃদু হাসল। নিঃশব্দে ঠোঁটের এক কোণায় খানিকটা হাসির ছড়াছড়ি। হাসির মাত্রা বাড়ালো। হাসতে হাসতে পূর্ণতার চোখে তাকিয়ে বলল, প্রভাত চৌধুরীর কোনো শখ অপূর্ণ আছে দেখেছো তুমি? প্রভাত চৌধুরীর শখ মানে তার জিদ। আমার জিদের ভয়াবহতা সম্পর্কে কি নতুন করে ক্লাস নিতে হবে? পূর্ণতা তাচ্ছিল্যে সুরে বলল, চোখের চাহনিতে তাচ্ছিল্য, হেসে বলল, খুব প্রাউড ফিল করছেন তাই না নিজের পাওয়ার নিয়ে? পূর্ণতা চৌধুরী আজ আপনার এই শখ আর জিদ অপূর্ণ রাখবে। না আমাকে খাইয়ে দিতে পারবেন, না আমার হাতে খেতে পারবেন। দুটোর কোনোটাই আজ করতে পারবেন না। চ্যালেঞ্জ করছো? যদি বলেন চ্যালেঞ্জ তাহলে চ্যালেঞ্জ, যদি বলেন জিত তাহলে জিত। প্রভাত সামনের চুল পেছনের দিকে উঁচিয়ে দিয়ে আবারও মাদকতার দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে হাসল। সদ্য গজানো দাড়িতে হাত বুলালো। মুচকি হেসে বলল, ইন্টারেস্টিং পূর্ণতা, ভেরি ইন্টারেস্টিং। এতদিন কোথায় ছিলে তুমি? প্রভাত চৌধুরীর চ্যালেঞ্জিং কাজ করতে খুব পছন্দ করে। তোমার এই চ্যালেঞ্জ আমাকে তোমার প্রতি আরও ইন্টারেস্টেড করে তুলবে। আমার তো তোমার মতো বউ চাই, একবার নয় হাজারবার চাই। বাইরে হাবিজাবি দলের সাথে গেম খেলে খুব একটা মজা পাচ্ছি না, খুব সহজে স্যালেন্ডার করে নেয়। তোমার মতো তেজি জেদি মেয়ে তো আমার চাই। ঘরের ভেতর প্রতিটা কাজ চ্যালেঞ্জিং হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের দাম্পত্য জীবন অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আসলে তেতো মিষ্টি সম্পর্ক ছাড়া সম্পর্কে কোনো মজা নেই। তুমি না হয় সবসময় এমন আগুন গরম হয়ে থেকো, আমি তুষার হয়ে তোমায় নেভাবো। পূর্ণতা বাঁকা চোখে প্রভাতের দিকে তাকালো। পূর্ণতার দিকে দৃষ্টি দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সোজা দরজার দিকে পা বাড়ালো বাইরে যাওয়ার জন্য। প্রভাত সেটা দেখে আবারও মৃদু হেসে মনে মনে বলল, মেয়েটার জিদ আছে, তেজ আছে, কিন্তু বোকাও আছে। প্রভাতের খাঁচার দরজা খোলার মতো চাবি ওর কাছে নেই। বোকা মেয়েটা বুঝতে পারছে না কেন? পূর্ণতার দরজা হাত রাখতে প্রভাত সেকেন্ডের মধ্যে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পূর্ণতা প্রভাতের মুখের দিকে তাকিয়ে থমথমে মুড়ে তাকালো। প্রভাতকে ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে বের হওয়ার চেষ্টা করলো। প্রভাতের মতো বলিষ্ঠ দেহের অধিকারী একজন মানুষকে কি ওইভাবে ধাক্কা দিয়ে সরানো যায়? প্রভাত পূর্ণতার বোকামিগুলো দেখছে আর হাসছে। হাসতে হাসতে পূর্ণতার হাত ধরে টাল মারল। সেই হেঁচকাটানে পূর্ণতা প্রভাতের বুকে গিয়ে পড়ল। প্রভাত পূর্ণতাকে বাম হাত দিয়ে বুকের সাথে শক্তভাবে চেপে ধরে ডান হাত দিয়ে ঘরের সিট কিনে ভালোভাবে লাগিয়ে দিল। পূর্ণতা ছোটাছুটির চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। প্রভাত পূর্ণতাকে আরও একটু শক্তভাবে নিজের সাথে আগলে ধরে বলল, তখন অপশন ছিল তোমাকে যে কোনো একটা করতে হবে, আর এখন আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, তোমাকে এখন দুটোই করতে হবে। পূর্ণতা অতি বিরক্ত কণ্ঠে বলল, যদি না করি? জাস্ট কিচ্ছু না, তোমাকে সারা রাত এই ঘরে আমার সাথে কাটাতে হবে। বিয়ের আগে আমার সাথে এক ঘরে কাটাতে পারবে? কথাটা পূর্ণতার কর্ণকুহরে প্রবেশ করতে ঘৃণায় তার শরীর গুলিয়ে উঠল। সে জানে প্রভাতের চরিত্র এমনই। প্রভাত চৌধুরী পরিবারের ছেলে, ওর চরিত্র এমন হওয়া অস্বাভাবিক কিছু নয়। চোখের পানি চলে এলো পূর্ণতার। এখনই তার মরে যেতে ইচ্ছে করছে। আগে এক অশান্তি ছিল আর তার বাবা মাকে নিয়ে, এখন তার মায়ের অশান্তিটা তার জীবনে এসে পড়েছে। প্রভাত তার জীবনটা একেবারে নরক বানিয়ে ছাড়ছে। এক ঘরে অশান্তি, দুই বাইরে অশান্তি, অশান্তি আর অশান্তি তার জীবনে। এই মুহূর্তে তার মরে যেতে ইচ্ছে করছে। মেয়ে বলে তার জীবনের কোনো ইচ্ছের গুরুত্ব সে পায়নি। এমনকি নিজের অপছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে। মাঝে মাঝে মনে হয় তার হয়তো এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুল ছিল। পূর্ণতাকে চুপ থাকতে দেখে প্রভাত পূর্ণতার কানের সাথে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, অপশন 1 নাকি অপশন 2 বেছে নিতে চাও? যদি 2 বেছে নিতে চাও তাহলে শরীফকে খাবার নিয়ে যেতে বলি, চুমু খেয়ে পেট ভরে নিও। শুনেছি চুমু নাকি অমৃতের মতো, যদিও আমি আগে পরে খাইনি, তবে খেতে ইচ্ছে করে। যার তার ঠোঁটের ছোঁয়াতে তো আর প্রভাত চৌধুরী নিতে পারে না। প্রভাতের কথায় পূর্ণতা চমকে উঠল।
কি বলতে চাইছে প্রভাত তাকে? তার জীবনের চরম সর্বনাশ কি আজ এখানে হয়ে যাবে? পূর্ণতা মনে মনে ভাবলো তারই ভুল হয়েছে প্রভাতের সাথে চ্যালেঞ্জ নেওয়ার। এই ভুলটা করা তার উচিত হয়নি। জেদের বসে প্রভাতকে চ্যালেঞ্জ দেওয়াটা চরম ভুল তার। প্রভাত যা চায় তাই করে ছাড়ে। এটা তো নতুন কিছু নয়। প্রভাতের বুদ্ধি, কৌশল, ক্ষমতা কোনোটার সাথেই তার পেরে ওঠা সম্ভব নয়। পূর্ণতাকে গম্ভীর থাকতে দেখে প্রভাত বলল, বলবো শরীফকে খাবারটা নিয়ে যেতে? পূর্ণতা চাপা কণ্ঠে বলল, এভাবে ধরে রাখলে খাবো কিভাবে? প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিয়ে বলল, হাউ সুইট। শুধু শুধু এত জেদ না করে প্রথমে রাজি হলে এত ঝামেলা করা লাগে না। টি টেবিল এগিয়ে আনলো প্রভাত। টেবিলের ওপর খাবারগুলো সব প্যাকেট থেকে বের করলো। প্লেটে খাবার তুলে নিয়ে পূর্ণতাকে খাবার খাইয়ে দিচ্ছে। পূর্ণতারও তখন প্রচণ্ড ক্ষুধা। খাবারগুলো সব পূর্ণতার পছন্দের খাবার। মনের বিরুদ্ধে অনিচ্ছার প্রথমে খাবার মুখে নিলেও ক্ষুধার যন্ত্রণায় খাবারগুলো শান্তভাবে খেয়ে নিল। পূর্ণতার খাওয়া শেষ হলে প্রভাতকে খাইয়ে দিতে হবে। জীবনের সবচেয়ে জঘন্য কাজটা আজ পূর্ণতা করছে। সে প্রভাতকে গালে তুলে খাইয়ে দিচ্ছে। প্রভাত মুগ্ধ দুই নয়নে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। দুষ্টুমি করে পূর্ণতার আঙুলে কামড় দিয়ে বলল, প্রতিটা ক্ষণে ক্ষণে আমি তোমায় আমার উপস্থিতি অনুভব করাবো। পূর্ণতার চোখে পানি টলমল করছে। সে এখান থেকে যেতে চাইছে। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এবার আমি যাবো? প্রভাত হেসে বলল, যাও। পূর্ণতা চলে গেলে প্রভাত মনে মনে বলল, আমি জানি আমি তোমার সাথে বাড়াবাড়ি রকম সব করছি। তুমি আজ সারা রাত না খেয়ে থাকতে, ক্ষুধায় কষ্ট পেতে। তাতে কাকিমা, পুষ্প সবাই কষ্ট পেত। তুমি অনেক জেদিপূর্ণ, আমার চেয়েও বেশি। ভালোভাবে বললে তুমি শুনতে না, সারা রাত না খেয়ে কষ্ট পেতে। আমাকে তুমি খারাপ ভাবছো ভাবো, আমার প্রতি বিরক্ত হচ্ছ হও, তাতে সমস্যা নেই। তোমাকে খাওয়ানোর জন্য না হয় একটু খারাপই হলাম তোমার কাছে। তোমার ভালোর জন্য যত খারাপ হতে হয় আমি হব, তবুও তোমাকে বিন্দু মাত্র কষ্ট পেতে দেব না। তোমাকে আমার অর্ধাঙ্গিনী বানিয়ে বুঝিয়ে দেব, চৌধুরী বংশের রীতি কখনো অর্ধাঙ্গিনীকে পায়ের নিচে রাখা নয়, মাথায় তুলে রাখতেও তারা জানে। তোমার চোখে আমার মনে চৌধুরী বংশের প্রতি যে ঘৃণা, যে খারাপ ধারণা, সেই ধারণার পরিবর্তন করতেই তোমাকে বিয়ে করা। না হলে এত প্রেশার দিয়ে জোর করে তোমাকে বিয়ে করতাম না। যে মুখে বলেছ চৌধুরী বংশের বউদের প্রতি ভালোবাসা নেই, একই মুখে বলবে চৌধুরী বউদের যেমন ভালোবাসতে পারে, পৃথিবীর কোথাও এত ভালোবাসা নেই। পূর্ণতা ফিরে আসায় কিছুক্ষণ পরে প্রভাত শীষ দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ওয়াসেল চৌধুরী রাগে ফুঁসছেন, বারান্দা দিয়ে পায়চারি করছেন, অপেক্ষা করছেন প্রভাতের জন্য। প্রভাত বাড়িতে পা রাখতে বললেন, দাঁড়াও প্রভাত। প্রভাত দাঁড়ালো, তার বাবার দিকে তাকালো। ওয়াসেল চৌধুরী বললেন, গেস্ট রুমে পূর্ণতাকে নিয়ে কেন গিয়েছিলে? জানো না ওটা আমাদের বিজনেস পার্টনারদের জন্য বিশেষ ঘর? পূর্ণতাও বিশেষ কেউ আমার কাছে। এইভাবে মেয়ে মানুষ পাগল হলে ব্যবসা ধরে রাখতে পারবে না তুমি। প্রভাত তেজি কণ্ঠে বলল, বউ ভালোবাসবো, ব্যবসাও ধরে রাখবো, এক নতুন ইতিহাস তৈরি করে দেখাবো। ধরণীতে রাতের আধার কেটে গিয়ে প্রভাতের আগমন হয়েছে। চৌধুরী বাড়ির আঙিনায় সকাল সকাল হাজির হয়েছে জেলে ফায়েক উদ্দিন। ফায়েক নদীতে মাছ ধরে, সারা রাত ধরে যে মাছ পায় ভোরে আগে চৌধুরী বাড়ির আঙিনায় নিয়ে আসে। চৌধুরীরা পছন্দ মতো মাছ নেওয়ার পর ফায়েক মাছ নিয়ে বাজারে যায়। আজও রীতিমতো মাছ নিয়ে এসেছে। মেরি ঘুম থেকে উঠেছে অনেক আগেই, কিন্তু জাহান আজ ঘুম থেকে ওঠেনি। জাহান তো এত দেরি করে না ঘুম থেকে উঠতে। মেরি কিছুটা চিন্তিত হলো, জাহানকে কি সে ডাকবে? বুঝতে পারছে না, কাল রাতে ঘুম হয়নি নিশ্চয়ই, ঘুম ভালো হচ্ছে আজ। জাহানকে ছাড়া সে মাছ কিভাবে বেছে রাখবে বুঝতে পারছে না। কোন মাছ কোন সবজির সাথে যাবে সেটা জাহান ভালো বোঝে। মেরি নিজের ইচ্ছে মতো সব মাছ রাখলো। অন্য দিনের তুলনায় আজ মাছ কম। মেরি ফাইকে বলল, মাছ এত কম কেন আজ? বেলে মাছ, চিংড়ি মাছ নেই কেন? আমার পোলা আইছে ঢাকা থেকে, ওর মা আজ সব মাছ বেছে বেছে পোলার জন্য রাখছে। কি করে তোমার ছেলে ঢাকায়? বিসিএস পড়ে, বাংলাদেশের সবচেয়ে বড় পড়া এটা। মেরি হাসলো ফাইকের কথা শুনে, হেসে বলল, টাকা নেবে না? গত 7 দিনের টাকা আমার পোলা আইবো ওর কাছে বুঝাই দিয়েন। আচ্ছা। এদিকে মেরির চিন্তায় পড়েছে, জয়নাবও আজ আসেনি, মাছ কাটবে কে, সবজি বা কাটবে কে? জয়নাবই মাছ সবজি মশলা রেডি করে, এদিকে আবার সবার চা দিতে হবে। মেরি বুঝতে পারছে না একা হাতে কিভাবে করবে। জয়নাব এ বাড়িতে নতুন এসেছে কাজের জন্য, 7 দিন হলো কাজে ঢুকেছে। পাশের এলাকাতেই বাসা।
সে আজ আসবে না সে কথা তো জানিয়ে গেল না রাতে। মেরি জয়নাবের স্বামীর নাম্বারে ফোন করলো, সে নাম্বারও বন্ধ। মেরি কোনো ঘটনা বুঝে উঠতে পারছে না। জাহান আর ওয়াজেদের ঘরের সামনে দাঁড়ালো। ঘরের দরজা বাইরে থেকে দেওয়া, তার মানে ভেতরে কেউ নেই। মেরি দরজা খুলে ধাক্কা মারলো। দরজার কপাট দুদিকে সরে যেতে মেরি ঘরের ভেতরে প্রবেশ করলো। চারদিক চোখ বুলে দেখলো কেউ নেই। মেরির বুক ছ্যাদ করে উঠল। জাহানের নাম ধরে কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু জাহানের সারা শব্দ পেল না। পূর্ণতা আর পুষ্প একই রুমে একই বিছানায় ঘুমায়। মেরি ওদের ঘরের দরজার সামনে গিয়ে পুষ্পর নাম ধরে কয়েকবার ডাকলো। মেরিটাকে পুষ্পর ঘুম ভাঙলো। পুষ্প চোখ ডলতে ডলতে ঘরের দরজা খুললো। ঘুম ঘুম কণ্ঠে হেলে তুলে বলল, কি হয়েছে আম্মু? কিছু হয়নি, কিন্তু তোমার কাকিমণি তো রুমে নেই, তাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথেই ঘুমিয়েছে। মেরি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আমি ভাবছি গেল কোথায়। কাকু কাল কাকির গায়ে আবার হাত তুলেছে, তারপর বাইরে গিয়েছে আর ফেরেনি। এ কি আর নতুন? তবে কাকিমণি প্রচুর জ্বর এসেছে। মেরি ঘরের ভেতরে প্রবেশ করলো। পূর্ণতাকে জড়িয়ে ধরে শুয়ে আছে জাহান। মা আর মেয়ের এমন দৃশ্য দেখে চোখ জোড়ালো মেরির। গত রাত থেকে জাহানের ভীষণ জ্বর, জ্বরে পড়ে যাচ্ছে গা। পূর্ণতা আর পুষ্প সারা রাত মাথায় জলপট্টি দিয়েছে। মেরি পুষ্পকে বলল, কাল রাতে পূর্ণতাকে নিয়ে প্রভাত কোথায় গিয়েছিল জানো? গেস্ট হাউসে নিয়ে খাবার খেয়ে দিয়েছে। তোমার বাবা সারা রাত এই নিয়ে আমাকে যা তা বলেছে। বাবা তার ছেলেকে বলুক, তোমাকে বলেছে কেন? ছেলে আর এখন ছোট নেই, তাই বলারও সাহস পায় না। এমন সময় ওয়াসেল চৌধুরীর ঘুম ভাঙলো। সে নিচতলায় ঘুমায়। ঘুম ভাঙতেই হাই তুলতে তুলতে নিচতলার ডাইনিংয়ে এসে বসে পড়ল। কই চা কই? মেরি বলল, এই যে উঠে পড়েছে। আমি একা হাতে এত কিছু কিভাবে সামলাবো? তোমার বাবার তো আদা চা দিতেই হবে। কেন আম্মু? জয়নাব আন্টি? সেও আজ আসেনি। একটা ফোন দাও। ফোন অফ। আশ্চর্যজনক ব্যাপার। দেখি রহিমকে পাঠিয়েছি কি বলে এসে। আচ্ছা নিচে যাও, বাবাকে চা দাও, আমি এসে হেল্প করছি তোমাকে। মেরি নিচে নামলো। কিচেনে গিয়ে আগে ওয়াসেলের জন্য চা বানালো। ওয়াসেলের পাশে তার মা জামেলাও বসে আছে। জামেলা মুখ গম্ভীর করে বসে আছে। গত রাতে সে ব্যাগ গুছিয়েছে, মেয়ের বাড়িতে চলে যাবে। ওয়াসেল তার মাকে বুঝিয়ে পারছে না। ভোর হতে না হতেই সজল উপস্থিত হলো এই বাড়িতে। অনেকদিন পর সজল এলো এ বাড়িতে। সজলের সাথে পূর্ণতার বিয়ের কথা হওয়ার পর থেকে সজল আর এ বাড়িতে আসেনি। জামেলার ফোন পেয়ে সজলের মা ভোর সকালে সজলকে পাঠিয়ে দিয়েছে। সজলকে দেখে জামেলা উঠে দাঁড়িয়ে বলল, ওপর থেকে আমার ব্যাগ নিয়ে আয়। সজল ওয়াসেলকে সালাম দিল। ওয়াসেল সজলকে বসতে বলল। সজল বসলে ওয়াসেল সজলের পিঠে হাত বুলিয়ে বলল, তোর মায়ের খুব রাগ না বাবা আমার উপর? তোরও মামার উপর রাগ? না না মামা, আসলে ওয়াজেদ আর কোনো সন্তান নেই, যার জন্যই সিদ্ধান্ত নিয়েছে। আপনারা যা ভালো মনে করেন তাই করছেন মামা। জামেলা বলল, এবার চল সজল। ওয়াসেল জামেলার দিকে তাকিয়ে বলল, আহা মা, তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নেই? এতদিন আসে না ছেলেটা, এসেছে সপ্তাহখানেক থাকুক, তুমি বা এমন অশান্তি করছো কেন? থাকার হলে থাকবে, তবে আমাকে দিয়ে এসে থাকবে। তোর নানির মাথা ঠিক নেই। ওয়াসেল রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, কই প্রভাতের মা? দেখে যা সজল এসেছে, ওর জন্য ভিএপি নাস্তা বানা। মেয়েরা কিছুটা অবাক হলো। নিশ্চয়ই এখানেও কোনো রাজনীতি আছে। শিরিনের আসার কথা, শিরিন না এসে আসলো সজল। আর এত যত্নের কারণ কি? মেরি চা নাস্তা নিয়ে গেল। মেরিকে দেখে সজল সালাম দিয়ে বলল, মামি ভালো আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি মামি ভালো। ওয়াসেল মেরির দিকে তাকিয়ে বলল, আজ এত দেরি কেন? জাহানের জ্বর এসেছে। এদিকে জয়নাবও আসেনি। জামেলা মুখ পুড়িয়ে আছে। মেরির কথা পড়তেই ঝামটা দিয়ে বলল, আমি কিছু বললে দোষ হয়ে যায়। মহিলা মানুষের গায়ে সামান্য তাপ আসতেই পারে। এই বাড়ির মহিলারা সামান্য তাপ হলে চিত হয়ে থাকে। মেরি ওয়াসেলের দিকে তাকিয়ে বলল, একা হাতে এত কাজ কিভাবে করব আমি? মাছ কাটতে হবে। জামেলা বলল, তা আমার ছেলে কি মাছ কেটে দেবে তোমাকে? মেরি জামেলার দিকে তাকিয়ে আর কিছু বলল না। ওয়াসেল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোর না ছেলে বিয়ে করেছে, ছেলের বউ দিয়ে কাজ করা ট্রেনিং দে। জামেলা মুখ বিশ্রী রকম বাঁকিয়ে বলল, ওই মেয়ে করবে কাজ? একটা কুটো সরাবে না বলে দিলাম। ওয়াসেল তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা তোমার যাওয়া হচ্ছে না, সজল এসেছে, কয়েকদিন থাকবে। ঠান্ডা মাথা করে চুপ করে বসো, আমাকে আর জ্বালিও না, তাহলে বাড়িতে আগুন লাগিয়ে দেব। যেখানে ইচ্ছা আগুন জ্বালায় দে, আমার কি তাতে। ওয়াসেল সজলকে বলল, চলো মামা, বাগান দিয়ে হেঁটে আসি। ওয়াসেল সজলের ঘাড়ে হাত দিয়ে বাগানের দিকে নিয়ে গেল। মেরির সন্দেহ হচ্ছে কিছু না কিছু কাহিনী এখানে আছেই।
সহজ সরল সজলকে কোন কাজে ব্যবহার করবে তার ঠিক নেই। ওয়াসেল সজলকে কি কি বলল তা কেউ জানে না। লাস্টে বলল, আমার বংশের নীতি ধরে রাখতে এটুকু করতে হবে। তোমাকে আমি সব ধরনের সাহায্য করব। তোমাকে যা শিখিয়ে দিলাম তাই করো। সজল বলল, আপনি সাহস দিয়েছেন যখন আমি পারবই মামা। আমি জানি তুমি পারবে সজল। এমন সময় রহিম ফিরে এলো। রহিম এসে জানালো, জয়নাব গত রাতে বাড়ি ফেরেনি। জয়নাবের স্বামী ভেবেছে সে এই বাড়িতেই থেকে গিয়েছে। মেরি খানিকটা অবাক হলো। জয়নাব বাড়ি ফেরেনি মানে? জয়নাব তো বাচ্চাদের খাবার নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। বাচ্চাদের রেখে তো সে অন্য কোথাও যাবে না। জয়নাবের কি কোনো বিপদ হলো? মেরি রহিমকে বলল, তোর চাচা বাগানে আছে, গিয়ে শিগগিরই খবরটা দে। মিনিট পাঁচেকের মধ্যে চৌধুরী বাড়িতে হৈ হৈ পড়ে গেল। জয়নাব গেল কোথায় এটা নিয়ে। নিচে চেঁচামেচিতে পূর্ণতার ঘুম ভাঙল। কয়েকদিন পর নিজের মাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমিয়েছিল পূর্ণতা। পূর্ণতার চোখ খুলে দেখলো জাহান নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এখন আর গায়ে জ্বর নেই। পূর্ণতার মনে আছে ছোটবেলায় সে ঔষধ ছিঁড়ে খাইয়ে দিত তার মা অসুস্থ হলে। তার বাবা খোঁজ নিত না, কোনোদিন কপালে হাত দিয়েও দেখতো না। জ্বর কমেছে কিনা সেটাও জিজ্ঞেস করতো না। তখন পূর্ণতা ছোট। জাহান ওয়াজেদকে বলছিল, আমার কপালে একটু হাত রাখবে? ওয়াজেদ দাঁত কিরমির করে বলেছিল, এত নাটক করার সময় নেই আমার, ওষুধ খা সেরে যাবে। জাহান বলেছিল, আমার জ্বরে খুব কষ্ট হচ্ছে, তুমি একটু দেখবে? ওয়াজেদ বলেছিল, আমি তোর কপালে হাত দিলে কি সেরে যাবে? আমি কি কোনো ওষুধ নাকি? এমনি সময় তো কাছে গেলে এখন না তখন করিস, এখন আমি ছুতে চাই বাহানা করিস। বলে ওয়াজেদ ঘর ছেড়ে চলে গিয়েছিল। জাহান জ্বরের ঘরে কাঁদতে কাঁদতে বলেছিল, স্বামীর একটু ভালোবাসা স্ত্রীর সব রোগ এমনি সারিয়ে তুলতে পারে, তুমি কোনোদিন বুঝলে না। পূর্ণতা রুম ছেড়ে বের হয়ে দেখলো নিচে মানুষের ভিড়। পুষ্পও নিচে আছে। পূর্ণতা এলোমেলো পা ফেলে নিচে নামলো। পূর্ণতা নিচে এসে যা বুঝলো জয়নাব নিখোঁজ। জয়নাব গত রাতে বাড়ি ফেরেনি। জয়নাবের স্বামী বাচ্চা দুইটা সাথে এনে ওয়াসিল চৌধুরী পা ধরে বলছে, আমার দুইটা ছোট বাচ্চা সাহেব, আমার জয়নাব রে খুঁজে আইনা দেন। বাচ্চা দুইটা দেখেন কান্নাকাটি করতেছে। পূর্ণতা মনে মনে বলছে, জয়নাব আন্টি হঠাৎ গায়েব হলো কোথায়? ওয়াসিল চৌধুরী কঠিন মেজাজে বলল, তোর বউ দেখ কার সাথে ভেগে গেছে। যুগ জামানা ভালো না। আজকাল এর বউ ওর সাথে এর সাথে তার সাথে ভাইগা যায়। এ নতুন কিছু না। জয়নাবের স্বামী কাঁদতে কাঁদতে বলল, আমার জয়নাব এমন না সাহেব, আমার জয়নাব এমন না। ও আমার মেলা ভালোবাসে। তুই মহিলা মানুষের জন্য গড়াগড়ি করছিস আর কাঁদছিস। যা, আমি দু চোখে দেখতে পারি না। বের হ আমার বাড়ির ত্রিসীমানা থেকে। এমন সময় প্রভাত উঠে এলো ঘুম থেকে। ওয়াসিলের কথা শুনে প্রভাত বলল, উনি মহিলা মানুষের জন্য কান্নাকাটি করছে না বাবা। যার জন্য কাঁদছে সে ওনার ওয়াইফ, যাকে উনি ভালোবাসেন। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কান্না তো আসবেই। ওয়াসিল প্রভাতের দিকে তাকিয়ে বলল, তাই বলে যে ছেড়ে চলে অন্য পুরুষের সাথে ভেগে গেছে তার জন্য কাঁদবে? কার সাথে ভেগেছে বাবা? আমি কিভাবে জানবো কার সাথে ভেগেছে? তাহলে বুঝলে কিভাবে ভেগে গিয়েছে? না ভাগলে বাসা যায়নি কেন? এমনও তো হতে পারে তার কোনো বিপদ হয়েছে। কিসের বিপদ হবে? সেটা পুলিশকে জানালেই খুঁজে বের করতে পারবে। জয়নাব আন্টির স্বামীকে সাথে নিয়ে একটা মামলা দিয়ে আসে পুলিশের কাছে। পাগল হয়েছে নাকি তুমি? পুলিশের কাছে এসব খবর দিলে আমাদের চৌধুরী পরিবারের মান সম্মান নষ্ট হবে। মানুষের জীবনের চেয়ে তোমাদের মান সম্মান বড় না। তুমি দেখছি এই পরিবারের সম্মান ডুবিয়ে ছাড়বে। আমার দ্বারা তোমার সম্মান নষ্ট হবে না, এইটুকু নিশ্চিন্তে থাকো। প্রভাত জয়নাবের স্বামীকে নিয়ে থানায় গেল। ফিরে এলো 2 ঘন্টা পরে। প্রচণ্ড দুশ্চিন্তা মাথায় নিয়ে প্রভাত বাসায় ফিরল। জয়নাব যে কারোর সাথে ভেগে যায়নি এ বিষয়ে সে নিশ্চিত। প্রভাত জয়নাবের বাবার বাড়ি খোঁজ নিয়েছে, সেখানেও যায়নি। তাহলে গেল কোথায়? চিন্তা করতে করতে বাসায় ঢুকতেই দেখা হলো পূর্ণতার সাথে। পূর্ণতার পরনে কালো জিন্স, পরনে লাল টপস। প্রভাতকে দেখে থমকে দাঁড়ালো পূর্ণতা। প্রভাত পূর্ণতার আপাত মস্তক দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? কলেজে। তোমার না কলেজ যাওয়া বন্ধ? কে করেছে বন্ধ? আমি করেছি গতকাল, শোনোনি? না, শুনিনি। কেন শুনবো আমি? আপনার জন্য কলেজ বন্ধ করে আমার ভবিষ্যৎ নষ্ট করব না আমি? তোমাকে তো কলেজে যেতে নিষেধ করিনি আমি। প্রভাত চৌধুরী স্ত্রী হইয়া এডুকেটেড হবে, তবে এ ধরনের আজেবাজে পোশাক নয়। আমার এসব পরতেই ভালো লাগে। প্রভাত পূর্ণতার খানিকটা কাছাকাছি এসে বলল, এমন টাইট জিন্স ওড়নাবিহীন টপস পরে নগ্নতার পরিচয় দিলে কি সম্মান বাড়বে? এখানে নগ্নতা পেলেন কোথায়? নগ্নতা ছাড়া কি? বাইরে যাবে, যত ছেলে তোমাকে দেখবে তোমার দিকে খারাপ নজরে তাকিয়ে দেখবে, পেছনে তাকিয়ে দেখবে, ওরা বাজে কমেন্টস করবে। আপনাকে বলেছে কেউ ওরা এইসব কমেন্টস করবে?
কারণ আমিও ছেলে। রাস্তায় অশ্লীল পোশাক পরা মেয়ে দেখলে নজরে আসে। বাহ, রাস্তাঘাটে গিয়ে এভাবে মেয়ে দেখে বেড়ান? তোমাকে যে বোঝাতে পারবো না সেটা আমি জানি। তোমার টোটাল কলেজে যাওয়া বন্ধ। আমার বউ আমি একা ছাড়ছি না। শুনুন, আমি কারোর সাথে ভেগে যাব না। আমি একাও যাচ্ছি না, আমার সাথে সজল ভাই যাচ্ছে। প্রভাত দুভ্রু উচালো, নিমিষে মেজাজ তীক্ষ্ণ হলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বললে তুমি? সজল ভাই? বিড়ালের কাছে দুধ পাহারা দেওয়ার মতো ননসেন্স আমি না। সজলের আশেপাশে কিন্তু একদম যাবে না তুমি, ভুলেও যাবে না। তাহলে কিন্তু জনাব আন্টির মতো সজলও গায়েব হয়ে যাবে। পূর্ণতা সন্দিহান কণ্ঠে বলল, তার মানে কি জয়নাব আন্টিকে আপনি গায়েব করেছেন? প্রভাত যেন আকাশ থেকে বলল, ডানে বায়ে তাকালো, খানিকটা অবাক হয়ে বলল, জয়নাব আন্টিকে আমি কেন গায়েব করতে যাব? কিসব বলছো তুমি? জাস্ট একটা উদাহরণ দিলাম। এবার ঘরে চলো। এসব পোশাকে আমি তোমাকে বাইরে যেতে দেব না। আমার এসব পোশাক ছাড়া আর কোনো পোশাক নেই প্রভাত ভাই, করুণ কণ্ঠে বলল পূর্ণতা। প্রভাত পূর্ণতার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, চলো আমার সাথে। আজ তোমাকে এত ড্রেস কিনে দেবো, সারা জীবন ড্রেসের অভাব তোমার হবে না। গাড়িতে ওঠো পূর্ণ, আমি ওয়াশরুম থেকে আসছি। পূর্ণতা বাঁকা হেসে বলল, ছেলেদের আবার ওয়াশরুম লাগে নাকি? ওদের জন্য তো রাস্তার কর্নারই যথেষ্ট। পূর্ণতার এই কথাটা শুনে প্রভাত খুব জোরে হেসে দিল। প্রভাতের হাসি যেন প্লাবিত হচ্ছে চারদিক। পূর্ণতার এই বাচ্চা সুলভ কথাটাই কি ছিল প্রভাত জানে না। তার প্রচণ্ড হাসি পাচ্ছে। হাসতে হাসতে বলল, তুমি খুব দুষ্টু। পূর্ণতা রুক্ষ কণ্ঠে উত্তর দিল, দুষ্টুর কি করলাম? প্রভাত মাথার পেছনটা চুলকাতে চুলকাতে বলল, ছেলেদের মান ইজ্জতের দিকে এইভাবে নজর দাও কেন? পূর্ণতা মুখ বাঁকিয়ে বলল, ওদের আবার মান আছে নাকি যে সম্মান থাকবে? থাকলে কি আর রাস্তার পাশে দাঁড়ায় নাকি? তুমি কিন্তু তোমার সমস্ত কাকা শ্বশুরদের অপমান করছো। পুষ্প পূর্ণতা অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সমস্ত কাকা শ্বশুর? এই পৃথিবীর সবাই কি আমার কাকা শ্বশুর হয়? অফকোর্স, এই পৃথিবীর তোমার বর একটাই, বাদবাকি সবাই কাকা শ্বশুর। পূর্ণতা ঝাঁঝালো চোখে তাকালো, চোয়াল শক্ত করে বলল, পৃথিবীর সবাই কি বুড়া নাকি যে কাকা শ্বশুরটা? বুড়া হওয়া তো দরকার নেই সুইটহার্ট। তোমাকে ভাবি ডাকবে, আপু ডাকবে, আর মিষ্টি মিষ্টি কথা বলবে, তা আমি হতে দেব না। যত মিষ্টি লাগে আমি তোমাকে দেব। অন্য পুরুষের মিষ্টি ভাষা আমি তোমাকে গ্রহণ করতে দেব না। আজ থেকে তুমিই সবার জাতীয় ফুফুম্মা। কেউ যদি আমাকে ফুফুম্মা ডাকে আমি আপনাকে খেয়ে ফেলবো। প্রভাত থুতনিতে হাত বুলিয়ে দুষ্টু হেসে পূর্ণতার ঠোঁটের দিকে তাকালো। চোখে মুখে দুষ্টুমির ছড়াছড়ি। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সত্যি খেতে চাও? কখন? সময় বলো। আই এম রিয়েলি এক্সাইটেড। পূর্ণতা বুঝতে পারলো প্রভাত অন্য লাইনে চলে যাচ্ছে। এই জন্য প্রভাতকে যে কোনো কথা বলতে গেলে 100 বার ভাবা লাগে, না হলে কথার প্যাচে ফেলে ক থেকে কলিকাতা নিয়ে যায়। পূর্ণতা আগের মেজাজে স্থির থেকে আঙুল উছিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। প্রভাত পূর্ণতার আঙ্গুল ধরে নেশারো কণ্ঠে বলল, এইভাবে লোভ ধরাও কেন পূর্ণ? তুমি বোঝো না তুমি কাছে এলেই আমি এলোমেলো হয়ে যাই? পূর্ণতা কোনো কথার উত্তর না দিয়ে আঙ্গুল ছাড়ানোর চেষ্টা করলো। প্রভাতের ঠোঁটে দুষ্টু হাসি লেগে আছে। আরও খানিকটা দুষ্টুমি করে পূর্ণতার আঙ্গুল ছেড়ে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল, এত সুন্দর ঠোঁটের মালিক আমাকে যতবার খেতে চাইবে ততবারই প্রভাত চৌধুরী আত্মসমর্পণ করবে। পূর্ণতার কণ্ঠের রুক্ষতা খানিকটা বেড়ে গেল। রেগে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়ির ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসলো। প্রভাতও গিয়ে ড্রাইভিং সিটে বসলো। পূর্ণতা রুক্ষ কণ্ঠে বলল, আপনার প্রবলেম কি? প্রতিটা শ্লোক কথার নেগেটিভ মিনিং বের করেন কেন? লিজেন্ড, কিছু বললেই সহজে বুঝে যাও। নাকামি করে বুঝিনি বুঝিনি করো না, এটাই ভালো লাগে। প্রভাত চৌধুরী বউ লিজেন্ড না হলে কি আর মানায়? বলেই প্রভাত গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দিতে পূর্ণতা বলল, গাড়ি স্টার্ট দিচ্ছেন কেন? সজল ভাই আসছে, উনি আসুক আগে। প্রভাতের চোখ মুখ নিমিষে গম্ভীর হয়ে এলো। পূর্ণতার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, সজল সজল সজল, মুখ তো আমার নামে কোনো সময় থাকে না। সজল কি আমার চেয়ে বেশি সুদর্শন নাকি? আপনার নাম উচ্চারণ করার আগেই তো 24 ঘন্টা আমার সামনে দিয়ে ঘুরঘুর করেন। তাহলে বোঝো তোমার গুরুত্ব আমার কাছে কতখানি। সজল কি তোমায় এত গুরুত্ব দেয়? অবশ্যই দেয়। আপনার মতো জোরাজোরি করে না, কারণ এটা ওনার সভ্যতা। এমন সময় সজলকে দেখা গেল গাড়ির লুকিং গ্লাসে। প্রভাত গাড়ি ছেড়ে দিল। পূর্ণতা প্রভাতের হাত ধরে বলল, গাড়ি থামান প্রভাত ভাই, সজল ভাই চলে এসেছে। হাত ছড়া পূর্ণ অঘটন ঘটবে। আপনি গাড়ি থামান, সজল ভাই চলে এসেছে। আর একবার সজলের নাম নিলে সত্যি অঘটন ঘটে যাবে। গাড়িটা সোজা নিয়ে সজলের উপর উঠিয়ে দেব। পূর্ণতা হাত ছড়ালো, রাগে অন্যদিকে তাকালো।
প্রভাতের দ্বারা অসম্ভব তো কিছুই নেই। দেখা গেল সত্যি সত্যি সজলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা বলে চালিয়ে দিল। প্রভাতের দ্বারা অসম্ভব তো কিছুই নেই। এমন সময় পূর্ণতার ফোন বেজে উঠল। সজল ফোন দিয়েছে। পূর্ণতা রিসিভ করতে যাবে যাবে ঠিক তখনই প্রভাত পূর্ণতার হাত থেকে ফোন নিয়ে গেল। কলটা কেটে ফোন নিজের পকেটে ভরে গাড়ির গতি বাড়ালো। চৌধুরী বাড়ির সদর দরজা দাঁড়িয়ে আছে ছিপছিপে গরনের লম্বা একটা ছেলে, পরনে ফর্মাল পোশাক। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটার হাতে ফোন। পূর্ণ মনোযোগে ফোন স্ক্রল করছে। এমন সময় সদর দরজার দিকে ধীর পায়ে হেঁটে যাচ্ছে পুষ্প। পুষ্পের এক পায়ে সিম্পল একজোড়া পায়েল, তাতে একটা ঝুড়ি আছে, হাঁটলে হালকা বাজে। ছেলেটার কানে পুষ্পের পায়েলের ক্ষীণ শব্দ যেন ঝিনি আওয়াজ তুলছে। ছেলেটা ফোন থেকে দৃষ্টি সরালো, উকি দিয়ে পুষ্পের দিকে তাকালো। ছেলেটা দেখলো দূর থেকে হেঁটে আসছে একটা মেয়ে। ছেলেটা মেয়েটির দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে। পুষ্প এদিক ওদিক না তাকিয়ে ধীর পায়ে হাঁটছে। রোদের আলো যেন ঝলমল করছে পুষ্পের চেহারা। চোখের ওপর এক হাত দিয়ে নিচু হয়ে হাঁটছে, কারণ রোদের তাপে সে তাকাতে পারছে না। পরনে হলুদ থ্রি পিস, হলুদ ফর্সা শরীরে রোদের মতোই ঝলমল করছে। ছেলেটার চোখে যেন ধাঁধা লাগলো পুষ্পকে দেখে। চোখ দুটো নিবন্ধ করে রেখেছে পাতলা গড়নের লম্বা ছেলেটা পুষ্পের দিকে, একদম যেন একটা হলুদ সূর্যমুখী। ক্রমশ পুষ্পের পথ যত আগাচ্ছে ছেলেটা ততই মুগ্ধ হচ্ছে। পুষ্প যখন একদম ছেলেটার কাছাকাছি চলে আসলো, ছেলেটার চূড়ান্ত রকমের সর্বনাশ হলো। হঠাৎ বুকের মাঝে ধুক করে উঠল। পুষ্পের কপালের ছোট্ট কালো টিপটা অধিক আকর্ষিত করলো। ছেলেটার ঠোঁটের কোণা ক্ষীণ হাসি, দৃষ্টি অনড় নেই, পুষ্পের দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুষ্প কপাল কুঁচকালো। কিছুটা অবাক হয়ে ছেলেটার আপাদ মস্তক তাকালো। খানিকটা সন্দেহপ্রবণ হলো পুষ্প, মনে প্রশ্ন জাগলো, ছেলেটা কি, আর এখানে কেন, আর তার দিকেই বা তাকিয়ে আছে কেন? পুষ্পকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ছেলেটা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফোনের দিকে নজর দিল। দৃষ্টি সরালো পুষ্পর থেকে। পুষ্প এদিক ওদিক তাকালো, যেন কাউকে খুঁজছে। ছেলেটা চোখে বারবার তাকাচ্ছে, পুষ্পের দৃষ্টি এড়াচ্ছে না তা। পুষ্প এবার সরাসরি ছেলেটাকে গম্ভীর কণ্ঠে বলল, আপনি কি? পুষ্পের কণ্ঠ কর্ণকুহরে যেতে ছেলেটা বড় বড় চোখে পুষ্পের দিকে তাকালো। এক সেকেন্ড অপেক্ষা না করে চট জলদি উত্তর দিল, রাজন আহমেদ। নাম জানতে চাইনি, পরিচয় জানতে চাইছি। বাবার নাম শরীফুল আহমেদ। পুষ্প এবার ভ্রু কুচকালো, খানিকটা অবাক হয়ে বলল, আরে আশ্চর্য তো, আপনার নাম, আপনার বাবার নাম এসব কে জানতে চাইছে? তাহলে পরিচয় দিব কিভাবে? আপনি বলে দিন। লাগবে না আপনার পরিচয়। এখানে কি চাই? বাড়ির সামন দিয়ে ঘুরঘুর করছেন কেন? এত রেগে যাচ্ছেন কেন? শুনেছি যাদের গায়ে মাংস কম তাদের রাগও বেশি। আপনার সাহস তো কম নয়, আমাকে নিয়ে আবার কমেন্টস করছেন? আমি এমনি অনেক সাহসী। সোজাসাপটা উত্তর দিন, কি চান আপনার? আপনাকে, বলে মৃদু হাসলো ছেলেটা। পুষ্প এইবার অবাকের চরম পর্যায়ে চলে পৌঁছে গেল। তার বাড়ির সামনে দাঁড়িয়ে এত বড় সাহস দেখানোর মতো ছেলে তো আশেপাশে এড়িয়ে নেই। নাকি এই ছেলে তার পরিচয় জানে না? পুষ্প খানিকটা বিরক্ত হয়ে বলল, ফাজলামি করেন তাই না? আপনার তো খুব সাহস। পুলিশ ডেকে এখনই জেলে ভরে দেব। ছেলেটা বড় বড় চোখে পুষ্পের দিকে তাকালো, ভীত কণ্ঠে বলল, প্লিজ আপু, এমন করবেন না। আমি পুলিশ খুব ভয় পাই। ছোটবেলা থেকে পুলিশ দেখলে বিছানায় হিসু হয়ে যেত। প্লিজ আমাকে পুলিশে দেবেন না আপু। ছেলেটা ভয় দেখে পুষ্পর ভালো লাগলো। তার ইচ্ছে করছে ছেলেটাকে আর একটু ভয় দেখানোর। ভেতরে ভেতরে প্রচণ্ড হাসি পাচ্ছে পুষ্পর, তবু হাসি চেপে রেখেছে। এত বড় একটা ছেলের পুলিশ দেখে এত ভয়? এইবার বেশ গম্ভীর গলা বলল, আপনার কোনো ক্ষমা নেই। পুলিশে আপনাকে দেবই। আর পুলিশে দিলে কি হবে জানেন? না তো কি হবে? জেল হবে, তাও যাবজ্জীবন জেল হবে। ছেলেটার চোখ মুখ দিকে পুষ্প ভেতরে ভেতরে হেসে শেষ হয়ে যাচ্ছে। ভয়ের ছেলেটার চোখ মুখ একদম শুকিয়ে এসছে। ভয়াত কণ্ঠে বলল, আমার অপরাধ? আমার দিকে তাকানো? সামান্য তাকানোতে এত বড় শাস্তি? অন্য কিছু করলে কি শাস্তি হবে? মৃত্যুদণ্ড। ছেলেটা আবার ভয় পেল। ভয় তো চোখে মুখে পুষ্পকে অনুরোধ করে যাচ্ছে, প্লিজ আমাকে এত বড় শাস্তি দেবেন না। আর পুষ্প মজা নিতে বলে যাচ্ছে, আপনার কোনো ক্ষমা নেই, শাস্তি পেতে হবে, তা কঠিনটা শাস্তি। এমন সময় অন্য একটা ছেলে এসে ছেলেটার দিকে একটা চাবি রিং এগিয়ে দিয়ে বলল, স্যার আপনার গাড়ির চাবি। পুষ্প ভীষণ অবাক হয়ে ছেলেটার দিকে তাকালো। স্যার সম্বোধনের মানে বুঝল না।